ওকে ওয়েট, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত হলো বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যতম প্লেসগুলোর মধ্যে একটি, এতে কোনো সন্দেহ নেই। তবে বর্তমানে সেখানে হচ্ছে আমূল পরিবর্তন, এবং সেই আমূল পরিবর্তনগুলো কি কি জানতে চান? তাহলে এনজয় দ্য ফুল ভিডিও। ওয়ান্স আপন এ টাইম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ছিল প্রকৃতির এক লীলাভূমি। বর্তমানে সীতাকুণ্ড উপজেলার 5 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, যেখানে নিধন হয়েছে ঝাউবন, সমুদ্রের ঢেউয়ের সাগর পাড় ভাঙন, যার ফলে পূর্বেরকার মতো সাগর পাড় ঘেঁষে ঝাউবনে ক্যাম্পিং করার সুযোগ হারিয়েছে পর্যটকরা। বনভূমি বিলুপ্ত হবার কারণে চিত্রা হরিণ হারিয়েছে তাদের আবাসস্থল, হয়েছে খাঁকা মরুভূমি। কিন্তু কথায় আছে, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। আর জেনে রাখা ভালো, সব অবস্থারই আলাদা আলাদা কিছু সৌন্দর্য আছে। আজকের ব্লগে আমি সেটাই আপনাদের সাথে ভ্রমণ হলো আত্মার খোরাক, সেটা আমরা সকলেই জানি। তাই বড় তাকিয়া থেকে বাসে উঠে কখনো শুয়ে বসে চিত হয়ে কাত হয়ে ছুটে চললাম ভ্রমণ করতে। গন্তব্য বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। বাস থেকে নামলাম বাঁশবাড়িয়া বাজারে, আর সেখান থেকে একটি টমটমে করে ছুটে চললাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আর হ্যাঁ, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে যেতে হলে সিএনজি, অটো কিংবা টমটমে ভাড়া গুনতে হবে জনপ্রতি 20 টাকা লোকাল রেটে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে পৌঁছানোর পর জায়গাটা খানিকটা অপরিচিত মনে হতে পারে যদি আপনি গত 1-1.5 বছরে না গিয়ে থাকেন, যেমনটি আমার কাছে মনে হয়েছিল। বিশেষ করুন, আগে যেখানে গিয়ে ঝাউবনের বাতাসে গা এলিয়ে দিতাম, সেখানে এখন প্রকৃতির নীরবকান্না দর্শনীয়। অনেক ঝাউবন একদম উজাড় হয়ে গেছে, যেটা দেখে সত্যি খুবই মনক্ষুণ্ণ হয়েছে খানিকটা। তবে এখানকার স্লিপার আর দোলনাগুলো কিছুটা হলেও আমাদের আনন্দ দিতে সক্ষম হয়েছিল। দুই একটা ঝাউবনের ফাঁকে ফাঁকে যে কয়েকটি ছোট ছোট স্টল আছে, সেখান থেকে চা বা কফি নিয়ে আপনি চাইলে সমুদ্র বিলাস করতেই পারেন। আর সাথে মুখরোচক ঝালমুড়ির প্লেটার তো আছেই। প্রচন্ড মজা হয়েছিল সিরিয়াসলি এই জন্য। আর তোমরা যারা এখানে আসছে বাঁশবাড়িতে ঘুরতে আসবে, ডেফিনেটলি সামনের দোকানে এসে এই ঝালমুড়িটা একবার ট্রাই করে। এরপর এগিয়ে গেলাম সমুদ্র তটে। তবে সাগর পাড় ভাঙন রোধে পাথরের ব্লক বসানো হয়েছিল, সেটা স্পষ্ট। যদিও সাগরের ঢেউকে রোধ করা যায়নি, তবে চারদিকে বনভূমির মতো একটা ভাইব দিচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আশঙ্কা করছি যে কয়েকটি ঝাউ গাছ আছে সেগুলো খুব শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে যদি এভাবে অব্যবস্থাপনা চলতে থাকে। এরপর এক দৌড় দিলাম সমুদ্র কিনারায়, কারণ পানিতে লাফাইতে হবে বস। কিন্তু তার আগে ফ্রিতে সকার প্র্যাকটিস করে নিলাম কিছুক্ষণ। সূর্য মামা যখন চাঁদে গরম করে দিচ্ছিল, তখন নেমে পড়লাম সাগরে, কারণ তপ্ত রোদে গ্লানি মুছে দিতে অবশ্যই সমুদ্রের পানির কোনো তুলনা হয় না। কিছুক্ষণ লাফঝাপের পর চলে গেলাম নতুন ভাবে সংযোজিত জাম্বো বস্তা দিয়ে বাদ দেওয়া অংশে। জাম্বু বস্তার উপর দিয়ে হেঁটে চললাম ঢেউয়ের গর্জন শোনার জন্য, এবং সাথে আমার সঙ্গী সাথীদেরকেও আসার জন্য সিগন্যাল দিলাম। নতুন ভাবে সংযোজিত এই অংশটা অনেক দারুণ লেগেছে আমার কাছে, কেননা সাগরের প্রতিটি ঢেউ আর শীতল বাতাসে প্রাণটা একদম চাঙ্গা হয়ে যাচ্ছিল। যারা মূলত ধরি মাছ নাচুই পানি টাইপ স্বভাবের আছেন, অর্থাৎ সাগরের কলতান উপভোগ করতে চান কিন্তু ভিজতে চান না, তাদের জন্য একদম পারফেক্ট একটা প্লেস হলো এটা। যদিও একটু আগে আমি পানিতে ভিজে এসেছি, এরপরেও জাম্বু বস্তার উপর বসে উত্তাল বাতাস আর সাগরের গর্জন দেখার লোভ একদম সামলাতে পারলাম না। আপনি কি খেয়াল করেছেন, আগে ছিল এখানে বাঁশের সাঁকো বা জলসিঁড়ি, আর এখন জাম্বু বস্তা। আপনি যদি ভেবে রাখেন এটাই আসল পরিবর্তন, তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন, কারণ বিশাল পরিবর্তনটা হয়েছে অন্য খাতে। সে ব্যাপারে একটু পরেই বলছি, তার আগে নাস্তার পর্বটা সেরে নিই, কারণ অনেক দৌড়ঝাঁপের পর শরীর খানিকটা বিশ্রাম চাইছিল। তাই আমরা নিলাম কড়ই মিশ্রিত আদা চা আর লেবু চা। অনেক ক্লান্তির পর যখন চায়ের কাপে চুমুক বসালাম, বিশ্বাস করুন তখন যেন এক অমৃত সুধার তৃপ্তি পাচ্ছিলাম। ওয়েল, এবার আসি আসল কথায়। একটু আগে বলছিলাম বাঁশের সাঁকোর কথা, আর এই বাঁশের সাঁকো স্থলে এই স্নিগ্ধ সুন্দর রাস্তাটা তৈরি করা হয়েছে। সেটারও একটা বিশেষ কারণ রয়েছে, কারণ এখানে নতুন ভাবে উদ্ভাবন হয়েছে ফেরিঘাট 2, আর এটি সরাসরি পরিচালনা করছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আর ঘাটে অবস্থানরত যে ফেরিটি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ফেরি কপোতাক্ষ। এই ফেরির নাম কপোতাক্ষ দেওয়াতে আমি ভীষণ উচ্ছ্বসিত ছিলাম, কারণ আমাদের বাংলা ভাষার সৎ ব্যবহারটা করা হয়েছে বলে আমার বিশ্বাস। এই ফেরিতে করে আপনি সন্ধ্যে পর্যন্ত যেতে পারবেন নির্দিষ্ট সময় মোতাবেক। বিভিন্ন যানবাহন নিয়েও ফেরিতে ওঠা যায়, তবে যানবাহন ভেদে ভাড়ার তারতম্য রয়েছে। যেমন এই ফেরিতে যদি আপনি মোটর বাইক নিয়ে উঠেন, তাহলে আপনাকে গুনতে হবে 300 টাকা, আর যদি সিএনজি নিয়ে উঠেন তাহলে গুনতে হবে 500 টাকা। আর এই যে এখানে সারি সারি বাস, ট্রাক, মাইক্রো দেখতে পাচ্ছেন, সবগুলো ফেরিতে করে সন্দ্বীপ যাওয়ার জন্য সিরিয়াল দিয়ে আছে। ফেরিঘাটে সূর্যাস্তের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। দিনভর ব্যস্ততা শেষে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে লালিমা ছড়িয়ে অস্ত যেতে থাকে, তখন সাগর জলে সেই লাল আভা প্রতিফলিত হয়ে অসাধারণ দৃশ্য তৈরি করে। ঘাটে দাঁড়ানো মানুষজন তখন কিছুটা থমকে যায়, কেউ মোবাইলে ছবি তোলে, কেউ বা নীরব দাঁড়িয়ে শুধু সেই মুহূর্তটুকু উপভোগ করে। সাগরের বুক জুড়ে ভেসে আসে বাতাসের শীতল পরশ, সাথে ভেসে আসে সমুদ্র জীবনের গল্প। নাও কাম টু দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস মোমেন্ট এভার। এখানে চাইলে আপনি প্রতিদিন 30 টাকা দরে বোটের রাইড নিতে পারেন।
বিশ্বাস করুন, আপনি যখন বোটের রাইড নেবেন তখন আপনার ওই 30 টাকা উসুল হবেই হবে। কারণ মাঝ সাগরে যাওয়ার পর আপনার বোটটা এত বেশি দোল খাবে, তখন আপনিও ভুলে যাবেন এটা কি বাস্তব নাকি স্ক্রিপ্ট সাজানো সিনেমার হলিউড গল্প। সম্ভবত লাস্ট মোমেন্টে এসে বোটের রাইড নেওয়ার সিদ্ধান্তটা ছিল আমার আজকের ট্যুরের সেরা সিদ্ধান্ত। আর বোটের রাইড নেওয়ার জন্য আপনাকে তারা আহ্বান করবে এক বিশেষ কায়দায়। ভাইয়ে বুটে সারা হবে না, বুটে সারা, ও ভাইয়ে বুটে সারা হবে না, বুটে সারা।